সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হঠাৎ বন্যায় বিপদে বাংলাদেশের ৩৬ লাখ মানুষ। বাংলাদেশের আশ্রয় কেন্দ্র থই থই পানি লড়াইয়ে বেঁচে থাকার। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে IDF এর ব্যাপক হামলা শুরু। বাংলাদেশের গোমতীর বাঁধ ধস, ক্রমাগত বাড়ছে প্লাবিত গ্রামের সংখ্যা। ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব। দফা ১ দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে বিজেপির মিছিল। পাকিস্তানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা বন্যা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করতে পারেন। বিকাশ অ্যাপে প্রবেশ করে আরও অথবা মোর আইকনে ক্লিক করার পর ডোনেশন লেখায় ক্লিক করুন। তারপর লিস্ট থেকে আসুন্না ফাউন্ডেশন সিলেক্ট করুন। এরপর আপনার নাম ও অনুদানের পরিমাণ লিখুন। পরিচয় গোপন রাখতে চাইলে পরিচয় দিতে অনিচ্ছুক সিলেক্ট করুন। এরপর বিকাশের পিন নম্বর দিন। এবার কনফার্ম করুন। এছাড়াও দেশ বিদেশ থেকে যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করে আসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে অনুদান পাঠাতে ভিজিট করুন asunnahfoundation.org। বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া। হঠাৎ বন্যায় বিপদে বাংলাদেশের ৩৬ লাখ মানুষ। আকস্মিক বন্যায় বাংলাদেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের ১০ জেলার ৬৫টি উপজেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় পানিবন্দী ৫,৮৬,০৪০টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬,৪৫,৫৫২ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানানো হয়। বন্যার পানিতে ডুবে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে স্থানীয় সূত্রে কুমিল্লা ও কক্সবাজারে আরও ৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ৬৫টি উপজেলা প্লাবিত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এসব এলাকায় ৩,৩২ লাখ টাকা সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ১৯,৬৫০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২,২৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ৮২,৬৯৪ জন আশ্রয় নিয়েছেন। ৭,৭৫৫টি গবাদি পশুকেও আশ্রয় দেওয়া হয়েছে। ১০ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ৪৯২টি মেডিকেল টিম কাজ করছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় বন্যা কবলিত বিভিন্ন জেলার ৮ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এসব জেলায় বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা BPDB ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা IREB বিদ্যুৎ সরবরাহ করছে। বিতরণকারী সংস্থা দুটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার কারণে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লক্ষ্মীপুরের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের আশ্রয় কেন্দ্র থই থই পানি লড়াই বেঁচে থাকার। হাত উঁচু করে ধরে রাখা একটি রুটি, শুধু মুখটা ভেসে আছে। এভাবে সাঁতরে পার হচ্ছিল একটি শিশু। প্রবল স্রোতের মধ্যে ৪০ থেকে ৫০ ফুট জায়গা পার হতে তার বেশ কষ্ট হচ্ছিল। এপারে আসার পর কথা হলে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশু মাহাদি জানায়, বাবার জন্য রুটি কিনে ফিরছে সে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। পানির তোড়ে মাহাদির বাড়ির পাশে একটি সেতু ধসে গেছে। পূর্ণবয়স্কদের প্রায় কোমর সমান পানিতে স্রোত এতটাই বেশি যে হেঁটে আসাও খুব মুশকিল। প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র খোলা হলেও সেখানেও পানি থাকায় মাহাদিদের পরিবার তখনও বাড়িতেই ছিল। আখাউড়া আগরতলার সড়ক ধরে গাজীর বাজার পার হয়ে দেখা যায় একটি খুপড়িতে রান্না করছেন এক নারী। তার স্বামী জামাল মিয়া বাড়িতে পানি ওঠায় এখানে এসে আশ্রয় নিয়েছেন। পাশে আটপাড়া গ্রামের আরেকটি পরিবার থাকার জন্য ছোট্ট ডেরা তৈরি করছে। তাদের আশ্রয় কেন্দ্র পানি উঠে গেছে। আখাউড়া পৌর এলাকার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুপুরে গিয়ে দেখা যায় গবাদি পশু আর মানুষ পাশাপাশি ঠাঁই নিয়েছে। বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই একটি কক্ষে দুটি পরিবারকে দেখা গেল।
সামনে একটি খাঁচায় বেশ কয়েকটি মুরগি আর একটি ভবনে রাখা দুটি গরুর অদূরে এক নারী রান্না করছিলেন। এখানে দেখা হলে ওয়ার্ড কাউন্সিলর এনাম খাদেম এই প্রতিবেদককে জানায় রেলওয়ে কলোনির সব পরিবার বিদ্যালয়টিতে আশ্রয় নিয়েছে। এই আশ্রয় কেন্দ্র পানি থই থই করছে। আখাউড়ায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে গতকাল বেড়েছে পানি। বুধবার রাতে উপজেলার খলাপাড়া এলাকায় বাঁধ ভাঙার ফলে পরিস্থিতির অবনতি হয়। পানিবন্দী হয়ে পড়ে শত শত পরিবার। গতকাল দুপুরে নাগাদ মাত্র 100টির মতো পরিবার আশ্রয় কেন্দ্রে আসতে পেরেছে। বন্যা কবলিত এলাকার পাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও সেখানেও পানি ওঠায় লোকজন বিপাকে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা পীড়িতদের শুকনা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে, তবে 8টি স্থানে সড়ক ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এ কাজে বেশ বেগ পেতে হয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীরা ত্রাণ বিতরণের কাজে সহায়তা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 20 কেজি করে চাল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বন্যা উপদ্রব এলাকায় ঘুরে দেখেন। তখন তিনি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেনাবাহিনী সহ অন্যদের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম বলেন, সীমান্তের ওপারে ত্রিপুরায় যে বন্যা হয়েছে তা স্মরণকালের মধ্যে ভয়াবহ। সেখানে 20 আগস্ট সতর্কতা জারি করা হয়েছে। ত্রিপুরার বন্যার প্রভাবই পড়েছে আমাদের এখানে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আইডিএফ এর ব্যাপক হামলা শুরু। দক্ষিণ লেবাননে 10টি এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার 22 আগস্ট আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহ ব্যবহৃত ভবন, অস্ত্রাগার এবং একটি রকেট লঞ্চারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্ত শহর কিরিয়াত সমনায় রকেট এবং ড্রোন সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। কাফরকিলা হিজবুল্লাহর ব্যবহৃত ভবন লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগের দিন উত্তরের শহর কাঠজোরিনে 50টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ, এতে এই ইসরায়েলি আহত হয়। এরপরই উত্তরে আক্রমণে নিজেদের সক্ষমতার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও ওই আক্রমণের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানোর একদিন পর হিজবুল্লাহর উপর হামলা চালায় আইডিএফ। গত 8 অক্টোবর থেকে সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে। সংঘর্ষে এ পর্যন্ত 26 বেসামরিক নাগরিক ও 19 সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্তত 420 জন সদস্য নিহত হয়েছে। বাংলাদেশের গোমতীর বাঁধ ধস, ক্রমাগত বাড়ছে প্লাবিত গ্রামের সংখ্যা। ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ভাঙনের ফলে অন্তত 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট রাত 11:30টার দিকে বুড়িংচং উপজেলার শোষনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ধসে যায়। শুক্রবার সকালে শেষ খবর পাওয়ার পর্যন্ত সেখানে 300 ফুট প্রস্থ জুড়ে নদীর বাঁধ ধসে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ধসের পরিমাণ ক্রমেই বাড়ছে। স্থানীয়রা জানান, গত 50 বছরে এই এলাকার বাঁধ ভাঙতে দেখেনি তারা। ফলে বন্যা মোকাবিলায় পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই বিপাকে পড়েছেন। শুক্রবার 23 আগস্ট সকালে বুড়িংচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার বার্তা 24.com-কে বলেন, এখন পর্যন্ত বুড়িচং সদর, বাক্সিমূল এবং ঘোষনল ইউনিয়নের প্রায় 20টি গ্রাম শতভাগ প্লাবিত হয়ে গেছে। ঘরবাড়িগুলো পুরোপুরি তলিয়ে গেছে। সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকারী দল কাজ করতে পারছে না। ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আলোচনায় গতি সঞ্চারের লক্ষ্যে ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ নিয়ে কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল নতুন প্রস্তাব দিয়েছে। কাতারের আল আরাবি আল জাদিদ প্রতিক্রিয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির চুক্তি এখনো হাতে নাগালে। প্রস্তাবে বলা হয়, করিডরটির কয়েকটি স্থানে জাতিসংঘ বাহিনী অবস্থান করতে পারবে। এছাড়া ইউরোপিয়ান প্রতিনিধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরাও রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশে অবস্থান নেবে। তবে
তবে রাফা ক্রসিং থেকে ধাপে ধাপে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দি চুক্তি এখনো দৃষ্টিসীমায় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড এই মন্তব্য করেন। তিনি মার্কিন প্রস্তাব গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ দিতে 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চাপ দিতে বলেন। তিনি বলেন, যুদ্ধবিরতি আলোচনা এখন খুবই গুরুত্বপূর্ণ সময়। কাউন্সিলরের প্রতিটি সদস্যদের উচিত হবে চুক্তি করার জন্য সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করা। তবে এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ইতিমধ্যে জানিয়েছিল ইসরায়েলকে যুদ্ধ অব্যাহত রাখার সুযোগ দিতেই যুক্তরাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, আর এতে ইসরায়েলের স্বার্থই রক্ষা করা হয়েছে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে বিজেপির মিছিল। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা ভারত। এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রতিবাদী আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। সেই আবহে এবার রাজপথে নামল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে মোলালি থেকে ডোরিনা ক্রসিং এর দিকে মিছিল বের করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকার। সেই মিছিলে যোগ দেন কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এছাড়া মিছিলে ছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। আরজিকর কাণ্ডে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। বুধবার 21 আগস্ট শ্যামবাজারের ধর্মমঞ্চ থেকে কর্মসূচি শুরু হয়। এরপরই মশাল হাতে রাস্তায় নামে বিজেপি নেতাকর্মীরা। এই মিছিলে যোগ দিতে মুম্বাই থেকে কলকাতায় ছুটে এসেছেন বলে জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। মিছিলে রয়েছেন কৌস্তভ বাগচি, অঞ্জনা বসুরা, শুক্রদেব পণ্ডা, অর্জুন সিংহ, তাপস রায়। এদিন কালো টি শার্ট পরে মিছিলে হাঁটেন বিজেপি নেতা শুভেন্দু, যাতে লেখা ছিল দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরো অনেকের পরনেই ছিল ওই টি শার্ট। বিজেপির সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়ার পক্ষ থেকে এই মিছিলটি বের হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে মিছিল থেকে। এদিন শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাটিকে অপবিত্র করে দিয়েছিলেন, আমরা আজ পবিত্র করলাম। ক্লাব প্রতিষ্ঠান দেখিয়েছিল আমরা চলে এসেছি, ওদের ক্ষমতা ছিল 500 থেকে 700, আজ হাঁটলো গোটা কলকাতা। কেউ কাউকে ডাকেনি। আমাদের একটাই দাবি, একটাই দফা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া তাপস বলেন, বাংলার সর্বত্র যা হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদ। রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষের প্রতিবাদ নামতে দেখিনি। কৌস্তভ বলেন, 27 তারিখ নবান্ন ছেড়ে পালাবে। মমতা রাজ্যকে শান্ত রাখতে চাইলে, রাজ্যের মঙ্গল চাইলে হেলিকপ্টার বিমান রেডি রাখুন। নবান্নর ছাদ থেকে চেপে পালান। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন, মমতাকেও বাংলা ছাড়তে হবে। মিছিলে বিবেক অগ্নিহোত্রী জানান, আরজিকরের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হতেই শহরে এসে পৌঁছেছেন তিনি। আরজিকর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি বলেন, আমাদের সবার আবেগ জড়িয়ে সুপ্রিম কোর্ট ঠিক করেছে, সময় এসেছে বাংলাকে আবার মহান নিরাপদ জায়গায় গড়ে তোলার। কলকাতায় এমন হলে গ্রামে কি হচ্ছে জানি না আমরা। আমার মতো মানুষ যাদের কিছুটা হলে প্রভাব রয়েছে, বিষয়টি নিয়ে এগিয়ে আসা উচিত, যাতে সবার কাছে বার্তা পৌঁছায়। মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন দেখে আশা হারাই আমি। বাংলা শেষ হয়ে যাবে আশঙ্কা থেকে ছুটে এসেছি। পাকিস্তানের বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত 11 পুলিশ সদস্য নিহত। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনা অন্তত 11 সদস্য নিহত এবং 7 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 22 আগস্ট দেশটির রোহমিয়ার খান এলাকার কাতার শহরে এই হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে এক নির্জন এলাকায় টহল দিচ্ছিলেন হামলার শিকার হওয়া সদস্যরা। বন্দুকধারীরা সশস্ত্র গোষ্ঠী নয়, বরং ডাকাত দলের বলে তাদের ধারণা। কোন পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। পুলিশ মহাপরিদর্শক পাঞ্জাব কার্যালয় এক বিবৃতিতে বলেছে, টহলের সময় গাড়িবহরের একটি বাহন অকেজো হয়ে পড়ে। তখন দস্যুরা রকেট লঞ্চের ব্যবহার করে হামলা চালায়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে দস্যুদের দমনে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায়শই অভিযান পরিচালনা করে। বিভিন্ন গ্রামে বনে জঙ্গলে দস্যুরা গা ঢাকা দিয়ে থাকে। বিগত মাসগুলোতে তাদের সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে একক হামলায় এত বেশি হতাহতের ঘটনা বিরল। হামলার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।